নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। 21শে জুলাই নিয়ে যে বিস্তর টানাটানি চলছিল তাতে আপাতত জিতে গেল কালীঘাট তৃণমূল। তুল্যমূল্য বিচারে শহরের বাকি দুই জায়গায় যে শহীদ দিবস পালন হলো সেখানে হয়তো এটা বলাই হবে যে 21শে জুলাইয়ের সঙ্গে জড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই আবেগ। কিন্তু একটা খোঁচা অবশ্যই থেকে যাচ্ছে, যা হলো শহীদ স্মরণে কি ব্রাত্য রইল না শহীদদের পরিবার। মমতার মুখে শোনা গেল না সেই সব পরিবার সম্পর্কে একটিও কথা। এবং এই নীরবতা এমন এক সময় যেখানে মাত্র 24 ঘন্টা আগেই বিধানসভায় 21শে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের আজকের আতশ কাজ রাখছি ঠিক এর উপরে। আর তার আগে একবার দেখে নেব ক্যাথেড্রাল রোডে কালীঘাট তৃণমূলের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নির্যাস। 26-এর ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। বিরোধী হিসেবে এই প্রথম 21শে জুলাই শহীদ দিবস পালন তৃণমূলের। যদিও এই প্রথম 2 কিলোমিটারের মধ্যে 3টি 21শে জুলাইয়ের শহীদ সভা হলো কলকাতায়। শহীদ মিনারে কংগ্রেস, মেয়র রোডে ঋতব্রত তৃণমূল এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামে কালীঘাট তৃণমূল। এদিন কলকাতায় 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভা করছে 3 শিবির। শুধু শহীদ মঞ্চ নয়, ভাগ হয়ে গেল শহীদ পরিবারও। 3 শিবিরে শহীদ পরিবারের উপস্থিতি লক্ষ্য করা গেল। এদিনের মঞ্চ থেকে কর্মীদের আগামী রূপরেখা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী। স্পষ্ট ভাষায় 1993 সালের মতো নতুন করে জেলায় জেলায় বাঘের মতো উদ্যমে দল গড়ার বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবে, পুলিশ এলাকায় এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের প্রভাব। পাশাপাশি বিদ্রোহী তৃণমূল শিবিরকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির পাশ বালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যোগ দিন। নকল বেড়াল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। সোমবার রাজধানীতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং পুলিশের নির্মম লাঠিচার্জ প্রসঙ্গে কেন্দ্র এবং নরেন্দ্র মোদীকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভবিষ্যতে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলাতেও এমন আন্দোলন সংগঠিত করবেন মমতা। কালকে দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবে। দিন শেষে শহীদ দিবস পালন এবং তাকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন শিবিরের ভিন্ন ভিন্ন রাজনৈতিক অভিসন্ধি। রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন উস্কে দিয়ে গেল, সত্যি কি অতীতের গরিমায় ফিরবেন মমতা? এখন দেখার, সত্যি কি কর্মীরা ফিরে পেলেন পুরনো আত্মবিশ্বাস? ক্যামেরায় স্বপন দাসের সাথে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা। একবার শুনে নেব মেয়র রোডে আসল তৃণমূলের শহীদ মঞ্চে কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা অরূপদার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছিলাম। প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনের সহ মূল ব্যক্তির সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের চেয়ারে যিনি বসেন তিনি একটা চেয়ার ব্যক্তি নন। এই নির্বাচন প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবার
লাগে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবে এবং এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এবার আমরা আসবো আজকের আলোচ্য বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। এই মুহূর্তে আমরা তার সঙ্গে বেশ কিছু বিষয় জেনে নেব তার কাছ থেকে। প্রথমত দাদা, কালীঘাট তৃণমূলের এই যে 21শে জুলাই পালন হলো, এই পালনে দলীয় কর্মীরা হয়তো উজ্জীবিত হবেন, কিন্তু যাদের জন্য এই সভা, সেই সভায় তারা কোথায়? একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এবং বিশেষ করে 24 ঘন্টা আগে যাদের নিয়ে তুলকালাম হলো রাজ্য বিধানসভায়, চ্যাটার্জি কমিশনের রিপোর্ট সামনে এনে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আজকের 21শে জুলাই সত্যি একটা অন্য রকম, কিন্তু 21শে জুলাই আমি যদি এক এক করে আসি, প্রথমে আসি যে 21শে জুলাই আমরা কি দেখতাম। মমতা বন্দ্যোপাধ্যায় 20 তারিখ বিকেলবেলা 21 জুলাইয়ের মঞ্চের পাশে এসে বসতেন। সমস্ত নেতারা কে তার পাশে বসবে তাই নিয়ে মানে ওই আমরা বলি না লুকোচুরি চেয়ার নিয়ে টানাটানি হতো, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসবেন। কেউ এসে প্রণাম ঠুকে যেতেন, কেউ এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ছল চাতুরি যাই হোক কিছু একটা বলতেন। তাদের মধ্যে আমি দেখেছি, মানে আমি 2 বছর আগের কথা বলছি, 20 জুলাই বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের পাশে বসে আছেন, বর্ষিয়ান কয়েকজন নেতাকে তিনি পাশে বসিয়েছেন, কিন্তু সেই নেতাদের গার্ড করে আজকের যারা এই ঋতব্রত তৃণমূল বা ভালো তৃণমূলে রয়েছে তাদেরকে দেখেছিলাম যে তারা লুকোচুরি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ প্রণাম করতে যাচ্ছেন, কেউ কিছু বলতে যাচ্ছেন। তাদের মধ্যে একজন অন্যতম অরূপ বিশ্বাস, তিনি আজকে কিন্তু মমতার পাশে নেই, এবং এই অরূপ বিশ্বাস গত বছর 21শে জুলাইয়ের মঞ্চে তিনি সঞ্চালনা করেছিলেন। তো আজকে তিনি সেই মঞ্চে নেই। ববি হাকিম তিনিও নেই, তিনি এই 21শে জুলাইয়ের মঞ্চে গত বছর তিনি বক্তব্য রেখেছিলেন। আজকে তিনি বিরোধী যে তৃণমূল বিরোধী যারা আর কি, অর্থাৎ তৃণমূলের বিরোধী দল ঋতব্রত তৃণমূলে তিনি বক্তব্য রাখছেন। অর্থাৎ সময় যে রাজনীতিতে কে কখন যে কি হয় কেউ বলে না, কে শত্রু আর কে বন্ধু কিছু বলা যায় না। তো এই জায়গা থেকে দেখছি যে সকাল থেকে 21শে জুলাইয়ের দিনটা মানুষের ভোগান্তি, আজ কিন্তু সেভাবে মানুষের ভোগান্তি হয়নি। কোথাও ডিম ভাত খাওয়ার জন্যে কি বলে ক্যাম্প করতে হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই শহীদ স্মরণেই এসেছেন, অর্থাৎ থিয়েটার রোড বা ক্যাথিড্রাল রোডের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করেছেন সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছেন। আগে আমরা যেটা দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 21শে জুলাইয়ের জন্য প্রচুর বাস আসতো, কিন্তু এবারে অনেক কড়াকড়ি ছিল, ফলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যারা প্রকৃত তৃণমূল তাদের কাছে। তো এই জায়গাটার দিক থেকে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলের কিন্তু এটা যদি বলা যায় তাহলে একটা জয় হলো। অন্যদিকে যদি আমরা এদেরটা দেখি কি বলে ভালো তৃণমূল অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল, সেখানে যদি আমরা দেখি সেখানেও কিন্তু একটা অভূতপূর্ব দৃশ্য দেখা গেল যে তাদের আমি ধরলাম যে 60 থেকে 65 জন এমএলএ রয়েছে, প্রত্যেকে যদি 200 জন অনুগামী নিয়ে আসেন প্রত্যেকের বিধানসভার থেকে, তাহলে অন্তত 10-12 হাজার তো বটেই হওয়া উচিত লোকজন। কিন্তু সেখানে আমরা কি দেখলাম যে এক একটা এমএলএ হয়তো 5 জন করেও মানুষ আনতে পারেননি, কিছু রাস্তার লোকজন, সাংবাদিক বন্ধু, আর কিছু এসছেন অনুগামী কিছু লোকজন এসছেন, কিন্তু তারা বেশিরভাগ এই মঞ্চে এসে আবার মমতার মঞ্চেও চলে গেছেন, বা মমতার মঞ্চ থেকে আবার এই মঞ্চেও দেখতে এসছেন, কৌতূহলী লোকজন ছিলেন। এইবারে আসছি যে আজকের যে সভার যে বিষয়টা, অর্থাৎ শহীদরা সত্যিই আজকে কিন্তু ব্রাত্য রয়ে গেলেন মমতার মঞ্চে। প্রশ্নটা কিন্তু এখানেই, ব্রাত্য মানে মমতার মঞ্চে আমরা দেখেছি যে যারা 13 জন শহীদ তাদের পরিবারের লোকজন এসেছিলেন, প্রতিবার যেরকম আসেন সেটা এসেছে, কিন্তু তাদের মধ্যে আবার 4 জন এই মঞ্চেও ছিলেন, আবার ঋতব্রত মঞ্চেও ছিলেন, তারা সেখানেও গেছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে এই যে শহীদের মানুষজন তারা এসছেন গেছেন নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারে এসে কমিশন গঠন করবেন, কমিশন গঠন করেছেন, সেই কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট তিনি পেশ করেননি, বা
সেই রিপোর্ট তিনি প্রকাশ্যে আনেননি। প্রশ্নটা এখানেই আবারও, কেন তিনি এই রিপোর্ট প্রকাশ্যে আনেননি? এটা তার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে এই নৈতিকতার কোনো উত্তর তিনি দেননি, বা এই দায়ভার নিয়ে কোনো উত্তর তিনি দেননি। কেন দেননি এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তিনি এই মঞ্চে শহীদদের কথা না বলে তিনি এই মঞ্চকে আবারও রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। যা বিগত বছরগুলোতে করতেন, আবারও একই জিনিস করেছেন। তিনি বলছেন যে এই মঞ্চ থেকে তিনি বলছেন চোরগুলো চলে গেছে, চোরগুলো বিজেপিতে চলে গেছে। প্রশ্ন হলো যে চুরিটা করলো কার আমলে, এবং সেই চুরি দেখে কেন 15 বছর আপনি চুপ ছিলেন? আপনি কেন 15 বছর চুপ ছিলেন? আপনি যদি বলেন যে এই চোরগুলো, তাহলে সেই চোরগুলো কার আমলে চুরি করেছে? 15 বছরে আপনি কেন চুপ ছিলেন? কেন তাদের এবারে টিকিট দিয়েছিলেন? প্রশ্নটা এখানে। তিনি বললেন না যে সুশান্ত বন্দ্যোপাধ্যায় যে যে কি বলে কমিশন তিনি গঠন করেছিলেন, সে কমিশনে যে রিপোর্ট, সেই রিপোর্টে তিনি সামনে আনেননি, সেই রিপোর্টে তিনি সাক্ষ্য দেননি, এবং সেই রিপোর্ট অনুযায়ী যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেই ক্ষতিপূরণ পর্যন্ত তিনি দেননি। অর্থাৎ 20 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই রিপোর্ট যখন প্রকাশ্যে আনলেন, তাহলে সেই রিপোর্ট নিয়ে কেন একটা কথা তিনি বললেন না? বাংলার মানুষ তো ভেবেছিলেন যে আজকে তিনি নিশ্চয়ই এটা নিয়ে একটা কোনো বার্তা দেবেন, যে কেন, নিশ্চয়ই তিনি কিছু বলতে পারতেন কোনো একটা। তাহলে প্রশ্ন হলো কাকে বাঁচাতে, কোন সত্য চাপা দিতে, কোন রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও চুপ ছিলেন এবং একটি কথাও বললেন না? তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথা বললেন, কিন্তু কেন বললেন না যে এই কমিশন করা হয়েছিল এবং তার যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে কি কোথাও গলদ ছিল? সেই জন্য কি প্রকাশ্যে আনেননি? কেন বললেন না একটা কথা? আমি বলছি যে শহীদের যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের যারা মঞ্চে ছিলেন, তাদেরও তো নিশ্চয়ই একটা আশা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্টটা প্রকাশ করেননি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো বিষয় ছিল যে জন্য হয়তো তিনি সামনে আনেননি। তো সেই বিষয়টাও তো তারা ভরসা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলবেন, কিন্তু তারা তো সেটা বলেননি। তা প্রশ্নটা এখানেই যে কেন রিপোর্ট চেপে রাখা হয়েছিল, কেন আড়াল করা হয়েছিল, কার রাজনৈতিক স্বার্থে এই 21শে জুলাইয়ের যে সত্যতা, সেটা এত বছর গোপন রাখা হয়েছিল? শুধুমাত্র ওই শহীদদের নাম নিলেই কিন্তু সাথে সাথে কিন্তু এটা প্রকাশ হয় না যে আমরা মানে শহীদ স্মরণ করে ফেললাম। যে রিপোর্টটা এতদিন বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে দেননি, 21-এর মঞ্চে তিনি আবারও সেই রাজনৈতিক বুলি আওড়ালেন। তিনি একটি কথাও বললেন না। প্রশ্ন যে আগামী বছর 21শে জুলাই যে পালন করার কথা, বা পালন করতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, যদি এই যে যারা আজকে মঞ্চে ছিলেন, তারা যদি বর্তমান সরকারের কথা মেনে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীর কথা বা আবেদন মেনে তারা যদি এফআইআর করেন, এবং এই যে রাস্তা ব্লক করে বন্ধ করে জনজীবনের যে ভোগান্তি 21শে জুলাইয়ের, সেই ভোগান্তি, তিনটে সভা হলো, সেই ভোগান্তি যাতে না হয়, একটা দিনটাকে উদযাপন করছে, একটা শহীদ উদযাপন করছে, কিন্তু একটা রাজনৈতিক স্বার্থেতে ব্যবহার করে, এটা বন্ধ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বললেন না যে এটা একটা রাজনৈতিক মঞ্চ, তিনি এই মঞ্চটাকে এতদিন ধরে ব্যবহার করে এসেছেন। তাই এই সত্য জানার অধিকার কিন্তু মানুষের ছিল, শহীদ পরিবারের ছিল। সেই সত্য মমতা বন্দ্যোপাধ্যায় চেপে গেছেন। কার স্বার্থে চেপেছেন, কেন চেপেছেন, এর জবাব কিন্তু আজকে দেননি তিনি। জবাব কিন্তু ওনাকে দিতেই হবে। দেবাঞ্জলি। একদমই দাদা। দাদা, যে বিষয়গুলো নিয়ে আপনি বিশেষত এখানে বললেন, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে একটা ভিড়ের প্রশ্ন। অর্থাৎ আমরা পুরো যে ঋতব্রতপন্থী যে আজকে 21শে জুলাইয়ের সভা হলো,
তৃণমূলের, এবং তার পাশাপাশি কালীঘাটপন্থী যে একটা সভা হলো তৃণমূলের, সেখানে যদি তুল্যমূল্য বিচার করা যায় সেখানে দেখা যাবে যে কালীঘাটপন্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভামঞ্চের এখানে কিন্তু বেশি সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে কি এখনো পর্যন্ত যারা তৃণমূল দল করছেন, তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা কি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃণমূলের মুখ বলে মনে করছেন? এমনটা কি মনে হচ্ছে না কোথাও গিয়ে? এটা অবশ্যই এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের মুখ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক, মানে দেখো, রাজনীতিতে উত্থান পতন থাকেই। হ্যাঁ, তো এরকম উত্থান পতনের সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পতন হয়েছে, আবার তিনি ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু যেটা বিষয় যে দেখো, আজকে যদি আমরা দেখি যে সিপিএম ওয়াশ আউট হয়ে গেল, 2011 সালের পরে সিপিএম ওয়াশ আউট হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে কি সিপিএম নেই? তাহলে কি সিপিএম তো ব্রিগেড ডেকেছে, তাদের কি লোক হয়নি? হবে। তো একটা দলের মানে পতন মানে এই নয় যে পুরোটাই শূন্য হয়ে যাবে। কিন্তু যদি তুল্যমূল্য বিচার করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে মানুষ, রয়েছে কর্মী সমর্থকরা রয়েছেন, এটা তো অস্বীকার করা যায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, প্রায় 40 বছরের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1984 সাল থেকে আজকে যদি আমরা দেখি 2026 সাল, মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 1984 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তো সেই 84 সাল থেকে ওদিকে আর আজকে 2026, তো এইখানটার থেকে যদি দেখা যায় তিনি একটা নতুন দল গড়ে একটা বামফ্রন্টের মতো জগদ্দল পাথর হয়ে বসেছিল তখন বলা হতো, তো সেই দলকে তিনি পরাজিত করে ক্ষমতায় এসেছেন, 15 বছর ক্ষমতায় থেকেছেন, এ রাজ্যের উন্নয়ন করেছেন, এটা তো অস্বীকার করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সবই খারাপ এটা কেউ বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজও করেছেন, রেলমন্ত্রী হয়ে তিনি অনেক বাংলার জন্য অনেক কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে প্রথম 5 বছরে খুব ভালো কাজ করেছেন। আমি সারা গ্রামে গঞ্জে ঘুরেছি, 2011 থেকে 2016, 2011 যে অবস্থা ছিল রাস্তাঘাট, 2016তে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে সারা বাংলাতে, এবং গলিতে গলিতে অলিতে গলিতে রাস্তা পাকা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার পরের 10 বছর ধীরে ধীরে, বিশেষ করে 7-8 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যখন আস্তে আস্তে তৃণমূলের এই চাবিটা আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাচ্ছে বা গেল, তারপর থেকে কিন্তু এই তৃণমূল কংগ্রেস যত দুর্নীতি থেকে শুরু করে চুরি, তারপরে তোলাবাজি, সমস্ত কিছুর কিন্তু একের পর এক করতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাশটা নিতে পারেননি, তিনি অন্ধ ধৃতরাষ্ট্র হয়েছিলেন। হ্যাঁ, তিনি বুঝেও কিছু বোঝেননি, কিন্তু তার বোঝার এই জন্যই তার এই ফল, এই 2026-এ তার এই পতন। নাহলে 2024-এও তো তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস ভালো বোঝেন, কিন্তু কোথাও গিয়ে তিনি অন্ধবিশ্বাসের কারণে তার ভাইপোর কাছে তিনি দলটাকে এমনভাবে সঁপে দিয়েছিলেন, বিশেষ করে 2024-এর পরে আরও বেশি করে, 2021 এবং 2024-এর পরে, ফলে আজকে এ পতন। কিন্তু এটা অস্বীকার করা জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো তার কর্মী সমর্থক বা পুরনো যারা সমর্থক রয়েছে তাদের অটুট বিশ্বাস রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজও তাদের কাছে অবিসংবাদী নেত্রী। তো সেই জায়গা থেকে 21শে জুলাই কিন্তু আজকে যে ভিড়, সেই ভিড়ের নিরিখে আমি ওই যেটা বলছিলাম যে যারা আজকে জয়ী হয়ে এসেছে, 80 জন বিধায়ক জয়ী হয়ে এসেছে, তাদের মধ্যে 2-4 জন যদি বাদ দিই তাহলে সকলে কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তারা কিন্তু জয় পেত না। আজকে তারা যতই কথা বলুক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কে? তিনি তার উত্থান তো সিপিএম থেকে, তিনি সিপিএম এর সংসদ হয়েছেন, তিনি ছাত্র কি বলে এসএফআই করতেন, ডিওআইএফআই করেছেন, ছাত্র যুব যে বামেদের সেখানের নেতা ছিলেন, সেখান থেকে তাকে সাংসদ করা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে, তারপর তিনি বহিষ্কৃত হয়েছেন, তারপর তাকে তৃণমূলে নেওয়া হয়েছে। তাহলে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি আজকে তৃণমূলকে ভাঙে এবং সেখানে এতগুলো বিধায়ক গিয়ে জয়েন করছে, যারা পরাজিত হয়েছে তারাও গিয়ে তাদের সাথে যোগ দিচ্ছে, তাহলে নিশ্চয়ই তো এর পেছনে কোনো একটা রাজনৈতিক চক্রান্ত হোক, রাজনৈতিক ঘুঁটি হোক, সেটা তো রয়েছে।
কিন্তু সেটা তো পরের বিষয়। কিন্তু আজকে তো এইটা প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যারা এসেছে, যে লোকগুলো হয়েছে এবং ভিড় যা হয়েছে, ওই জায়গাতেই যা ভিড় হয়েছে, তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুললাম আর একটু স্পেস দেওয়া যেত, বা এই যে ডিম থেরাপি বা জেলায় জেলায় যা চলছে সেটা যদি না হতো, তাহলে কিন্তু আরও ছাপিয়ে যেত ভিড়, এটা দ্বিগুণ হয়ে যেত। লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কর্মী সমর্থকরা আছে, নিশ্চয়ই আছে। 40% 41% কি বলে ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গা থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ওই একই কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তাকে বলতেই হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে যারা আজকে জয়ী হয়ে এলেন, তাদের যে কি ক্ষমতা সেটা কিন্তু তারা দেখাতে পারলেন না। অন্তত প্রত্যেক বিধায়ক যারা সেখানে রয়েছেন, যদি 200 করে লোক আনতেন তাহলে কত লোক হয়। তো সেই জায়গা থেকেই যে এদের কি ক্ষমতা সেটা তো বোঝাই গেল। অন্যদিকে আরও একটি সভা হয়েছে, সেখানে প্রদেশ কংগ্রেস তারা 21শে জুলাই ডেকেছিল। এই প্রদেশ কংগ্রেস কিন্তু প্রতি বছর পালন করে এই দিনটা, কিন্তু প্রতি বছর এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনৈতিকভাবে এই মঞ্চটাকে ব্যবহার করতেন এবং নিজের শক্তি প্রদর্শন করতেন, গত 15 বছর ধরে এই মঞ্চটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শহীদ মঞ্চের নামে তিনি সারা বাংলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে এসে একটা বিরাট মেগা রাজনৈতিক ইভেন্ট করতেন, এবং যে ইভেন্টের মাধ্যমে তিনি রাজনৈতিক শক্তিটাকে দেখাতেন, সারা ভারতবর্ষের কাছে তিনি এটাকে দেখাতেন। তো সেই জায়গাটা থেকে কিন্তু শহীদদের পরিবারের যে বেদনা, শহীদ পরিবারের যে চাহিদা ছিল বা তাদের যে আশা ছিল যে কেন এই গুলি চললো, কেন তাদের পরিবারের স্বজনকে হারাতে হলো, সেটা কিন্তু তাদের জানার অধিকার ছিল। তাই ভিড়ের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেসও তারা ডেকেছে, কিন্তু তাদের যেখানে সভা হয়েছে সেখানে এত কাদা জলে অবস্থা, সেখানে মানে লোকজন যাওয়ার মতো অবস্থাও ছিল না। কিন্তু যাই হোক, সেখানেও একটা সভা হয়েছে। আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে একটা সভা হয়েছে। তারাও একটা শহীদদের প্রতি তাদের কিন্তু একটা কমিটমেন্ট তারা করেছে, যদি নির্বাচন কমিশন তাদের এই দলকে প্রকৃত তৃণমূল স্বীকৃতি দেয়, তাহলে তারা একটা 10,000 টাকা করে প্রতি, মানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি তারা একটা এই তৃণমূলের ফান্ড থেকে তারা একটা সাহায্য করার কথা বলেছেন। কিন্তু তবুও এদিক দিয়ে সহানুভূতিশীল তারা দেখিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের নিয়ে কোনো কিছু না বললেও কিন্তু ভিড়ের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু যে জয়ী হয়েছেন, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অর্থাৎ বিরোধী স্পেস যেটা তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, ছিলেন, আগামী দিনেও থাকবেন। তাই এই মানে আজকে কিন্তু যে প্রদর্শনীটা, মানে ওই ভিড়ের যে প্রদর্শন, সেটা দেখাতে গিয়ে কিন্তু লেজে গোবরে অবস্থা হয়েছে, এটা পরিষ্কার বলা যায় ঋতব্রত পন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের। একদমই। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই যে আজকের 21শে জুলাইয়ের যে তাৎপর্য, 21শে জুলাইয়ে যে ছবি দেখলাম সারাদিন ধরে, সেই গোটা দিনের যে তাৎপর্য, সেই তাৎপর্য বিশ্লেষণ করলেন আমাদের সামনে। আপনাদের জন্য আরও একবার আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একাধিক বার্তা দিয়েছেন, তিনি দিশা দেখিয়েছেন আগামীর ছাত্র যুবকদের, এবং সেই ছাত্র যুবকদের কতটা এতে তিনি ফলপ্রসূ হবেন, কিংবা তৃণমূল দল কতটা ফলপ্রসূ হবে, সেটাই কিন্তু এখন ভবিষ্যৎ। কোপানোর সময়ের থেকে বেশি